This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अभी आपका इस चुनाव को लड़ना रिस्की है। चुनाव अभियान राहुल लीड करेगा। मुझे कोई क्रेडिट नहीं चाहिए, मुझे अपने काम से मतलब है। मैं रिजाइन करना चाहता हूँ। एक के बाद दूसरा करप्शन स्कैंडल, इस माहौल में राहुल कैसे टेक ओवर कर सकता है? দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার চলচ্চিত্রটি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্বকালের ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত একটি পলিটিক্যাল মুভি। এটি মনমোহন সিংয়ের তৎকালীন মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর লেখা একই নামের বিতর্কিত বই অবলম্বনে তৈরি। মুভিটি শুরু হয় 2004 সালের নির্বাচনের পর, যখন কংগ্রেস অভিনেত্রী সোনিয়া গান্ধী নিজের প্রধানমন্ত্রী না হয়ে ডক্টর মনমোহন সিংকে এই পদের জন্য মনোনীত করেন। মুভিতে দেখানো হয়েছে মনমোহন সিং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেও সরকারের প্রকৃত নিয়ন্ত্রণ বা চাবি ছিল কংগ্রেস হাইকমান্ড তথা সোনিয়া গান্ধীর হাতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশও কি একজন অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দেখতে যাচ্ছে? উত্তর পেতে হলে আমাদের যেতে হবে 2004 সালে। ভারতের রাজনীতিতে 2004 সালে সোনিয়া গান্ধী যখন প্রধানমন্ত্রী না হয়ে মনমোহন সিংকে সেই পদে বসিয়েছিলেন, তখন অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বা ঘটনাক্রমে প্রধানমন্ত্রী পরিভাষাটি জনপ্রিয়তা পায়। বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আইনি ও কৌশলগত বিলম্ব এবং সালাউদ্দিন আহমেদের ক্লিন ইমেজ, সব মিলিয়ে একই ধরনের একটি সমীকরণের আভাস পাচ্ছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু বর্তমানে তারেক রহমান। দলের তৃণমূল নেতাকর্মীদের আকাঙ্ক্ষা নির্বাচনে বিএনপি জয়লাভ করলে তিনিই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু বাস্তবতা হলো তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলায় সাজা হয়েছিল। যদিও রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক মামলা প্রত্যাহার বা স্থগিত হওয়ার প্রক্রিয়া আছে, তবুও আইনিভাবে সম্পূর্ণ মুক্ত হয়ে নির্বাচনে অংশ নেওয়া এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার বিষয়টি সময় সাপেক্ষ হতে পারে। আন্তর্জাতিক মহলের সাথে সম্পর্ক উন্নয়ন এবং দলের ভাবমূর্তি রক্ষায় বিএনপি হয়তো এখনই তারেক রহমানকে সরাসরি সরকার প্রধানের পদে নাও বসাতে পারে। এই পরিস্থিতিতে দলের প্রয়োজন এমন একজন বিশ্বস্ত নেতা যিনি সরকার পরিচালনা করবেন, কিন্তু দলের মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু তারেক রহমানকে চ্যালেঞ্জ করবেন না। দীর্ঘদিন ভারতে আইনি লড়াই ও নির্বাসনে থাকার পর সালাউদ্দিন আহমেদের দেশে ফেরা এবং রাজকীয় সংবর্ধনা তাকে লাইমলাইটে নিয়ে এসেছে। এখন প্রশ্ন হলো, কেন তাকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বা মনমোহন সিংয়ের সাথে তুলনা করা হচ্ছে? মনমোহন সিং যেমন একজন টেকনোক্রেট ও আমলা ছিলেন, সালাউদ্দিন আহমেদও বিসিএস প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা। পরবর্তীতে তিনি রাজনীতিতে এসে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকার পরিচালনার প্রশাসনিক দক্ষতা তার রয়েছে। সালাউদ্দিন আহমেদ ব্যক্তি হিসেবে মৃদুভাষী এবং ভদ্র হিসেবে পরিচিত। দলের ভেতরে তার কোনো নিজস্ব শক্তিশালী বিদ্রোহী বলয় নেই, যা তাকে হাইকমান্ডের জন্য নিরাপদ পছন্দ হিসেবে প্রতিষ্ঠিত করে। ভারতের দীর্ঘ প্রবাস জীবনে তিনি দলের প্রতি বা জিয়া পরিবারের প্রতি কোনো নেতিবাচক মন্তব্য করেননি বা দল ভাঙার চেষ্টা করেননি। এই পরীক্ষিত আনুগত্য তাকে তারেক রহমানের আস্থার পাত্র করে তুলেছে। ভারতের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপট আর বাংলাদেশের বর্তমান বাস্তবতাকে পাশাপাশি রাখলে মনমোহন সিং এবং সালাউদ্দিন আহমেদের মধ্যে বেশ কিছু কাঠামোগত মিল ও অমিল স্পষ্ট হয়ে ওঠে। ক্ষমতার উৎসের কথা বিবেচনা করলে দেখা যায়, ভারতে সোনিয়া গান্ধী যেমন দলীয় প্রধান হিসেবে মূল ক্ষমতার চাবিকাঠি বা ডিফ্যাক্টো লিডার হিসেবে ছিলেন, বাংলাদেশেও তারেক রহমান ঠিক সেই ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। অর্থাৎ সরকার প্রধানের চেয়ারে অন্য কেউ থাকলেও মূল নিয়ন্ত্রণ কক্ষ থাকবে দলীয় প্রধানের হাতেই। ব্যক্তিগত ইমেজের ক্ষেত্রে কিছুটা পার্থক্য লক্ষণীয়। মনমোহন সিং ছিলেন মূলত একজন অর্থনীতিবিদ ও টেকনোক্রেট, যার প্রত্যক্ষ রাজনীতির অভিজ্ঞতা ছিল সীমিত। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ বিসিএস প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের পরীক্ষিত রাজনীতিবিদ, অর্থাৎ তার প্রশাসনিক ও রাজনৈতিক উভয় অভিজ্ঞতাই রয়েছে। তবে দুজনের সামনে চ্যালেঞ্জের প্রকৃতি ভিন্ন হতে পারে। মনমোহন সিংকে যেখানে দলের অভ্যন্তরীণ কোন্দল ও জোট রাজনীতির জটিল সমীকরণ সামলাতে হতো, সেখানে সালাউদ্দিন আহমেদকে হয়তো বিপ্লব পরবর্তী প্রশাসন ঢেলে সাজানো এবং ছাত্র জনতার আকাশচুম্বী আকাঙ্ক্ষা পূরণের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চূড়ান্ত বিচারে তাদের ভূমিকার ধরনটি অনেকটা একই রকম হওয়ার সম্ভাবনা প্রবল। মনমোহন সিং যেমন সোনিয়া গান্ধীর রাজনৈতিক সিদ্ধান্তগুলো প্রশাসনিকভাবে বাস্তবায়ন করতেন, সালাউদ্দিন আহমেদও হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে তারেক রহমানের রাজনৈতিক দর্শনের এক্সিকিউটিভ ইমপ্লিমেন্টার বা বাস্তব রূপকার হিসেবে কাজ করবেন।
সালাউদ্দিন আহমেদের মতো একজন সজ্জন ও শিক্ষিত ব্যক্তিকে প্রধানমন্ত্রী করলে পশ্চিমা বিশ্ব ও ভারতের কাছে সরকারের গ্রহণযোগ্যতা বাড়তে পারে। তারেক রহমান সরাসরি সরকার প্রধান না হলে সরকার পরিচালনায় কোনো ব্যর্থতা বা অজনপ্রিয় সিদ্ধান্তের দায়ভার সরাসরি তারেক রহমানের উপর পড়বে না। তিনি কিংমেকার হিসেবে দলের নিয়ন্ত্রণ রাখতে পারবেন। তবে দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার মুভিতে যেমন দেখানো হয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তর এবং দলীয় প্রধানের বাসভবনের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা অনেক বেশি, তাই একজন প্রক্সি প্রধানমন্ত্রী কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠবে। এছাড়া বিএনপির তৃণমূল কর্মীরা জিয়া পরিবার থেকেই কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। অন্য কাউকে এই পদে বসালে কর্মীদের মধ্যেও একটি মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হতে পারে। সব মিলিয়ে বলা যায়, সালাউদ্দিন আহমেদ মনমোহন সিংয়ের মতো অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার হবেন কিনা আলোচনাটি এখনও পর্যন্ত হাইপোথিসিস বা রাজনৈতিক গুঞ্জন। তবে রাজনীতির মাঠে গুঞ্জন অনেক সময় ভবিষ্যতের বার্তা বহন করে। যদি নির্বাচনের আগে বিভিন্ন জটিলতায় তারেক রহমান দেশে ফিরতে না পারেন, তবে বিএনপিকে বাধ্য হয়েই একজন অন্তর্বর্তীকালীন বা বিশ্বস্ত প্রধানমন্ত্রী বেছে নিতে হবে। সেক্ষেত্রে সালাউদ্দিন আহমেদ তার জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা এবং আনুগত্যের কারণে তালিকার শীর্ষে থাকতে পারেন। তবে তিনি মনমোহন সিংয়ের মতো পুরোপুরি পুতুল হবেন নাকি নিজের প্রশাসনিক দক্ষতায় স্বকীয়তা বজায় রাখবেন তা সময় বলে দেবে। বাংলাদেশ হয়তো সরাসরি মুভির মতো চিত্রনাট্য দেখবে না, তবে ক্ষমতার ভারসাম্যের একটি নতুন সমীকরণ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।